হ্যাঁ রে, তোর শাশুড়ি আর বড় চা রান্না করছে আর তুই বসে আছিস? আসলে মা, দিদি আর মা তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দেয় না। তাই? ঢুকতে দেয় না মানে? মানে আমাকে বাড়ির কাজই করতে দেয় না, ওরাই সব সামলে নেয়। একগাল হেসে জবাব দিল উর্মি। তাও মায়ের প্রত্যয় হয়েছে বলে মনে হলো না। একদিন পরে মা বাড়ি ফিরে যেতে হাঁপ ছেড়ে বাঁচত উর্মি। ঠিক দুদিন পর উর্মির বড় যা নিশার দাদা এলেন ওদের বাড়িতে। ওনার নাকি এই শহরে কি কাজ রয়েছে, তাই সপ্তাহখানেক থাকবেন। উর্মি দেখল সারা সপ্তাহ জুড়ে সে কি এলাহি খাবার দাবার আয়োজন। রোজ রোজ ভালো মন্দ খাবার খেয়ে একদিন তো অসুস্থ হয়েই পড়লেন ভদ্রলোক। সবটুকু দেখেছিস উর্মি? তার মা যেদিন এসেছিল সেদিন একটা সবজি আর ছোট মাছের তরকারি হয়েছিল মাত্র। এমনকি সামান্য দুটো ভাজি ভুজিও অতিরিক্ত হয়নি। ভীষণ লজ্জাও পেয়েছিল উর্মির, কিন্তু কিছু বলার উপায় ছিল না তার। সে জানে সে মাকে যতই মিথ্যা প্রত্যয় দেওয়ার চেষ্টা করুক, মা হয়তো ঠিকই বুঝে গিয়েছিল সব। আর বুঝে গিয়ে কত কষ্টই না পাচ্ছেন কে জানে। উর্মি রোজ দেখে ওর বড় যা নিশাকে চোখে হারায় শ্বশুর শাশুড়ি। নিজেদের মেয়ে নেই বলেই হয়তো নিশাকে মেয়ের মতোই যত্ন করেন ওরা, কিন্তু উর্মির সে ভাগ্য কোথায়? রোজ নির্জন দুপুরে উর্মি যখন ঘরে একলা থাকে তখন সে ভাবে এই বিয়েটা করে সে কি কোনো ভুল করেছে? কিন্তু তার অপরাধটা কি? গ্র্যাজুয়েশন করতে করতেই কম্পিউটার কোর্স করে ভর্তি হয়েছিলেন উর্মি। সেখানে আলাপ হয় সৌজন্যের সঙ্গে। প্রথম বন্ধুত্ব, তারপর ক্রমশ সম্পর্ক প্রণয়ে পৌঁছায়। দুজনের মধ্যে এত মিল ছিল যে বন্ধুরা ইয়ার্কি করে বলতো একেবারে যেন হর পার্বতী। বছর দুয়েক পর সম্পর্কে সেই কলেজ বেলার উন্মাদনা হারিয়ে গেলেও ভালোবাসার আঁচড় পড়েনি একটুও। বরং যত দিন গিয়েছে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। যখন উর্মির বাবার অসুখ তখন সৌজন্য বলিষ্ঠ হাতে উর্মিকে সামলিয়েছে। এমনকি উর্মির বাবারও মৃত্যুর সময়ে সৌজন্য উর্মির পাশে থাকতে ভোলেনি। এদিকে চাকরির চেষ্টা করেও ব্যর্থ সৌজন্য। যখন তিলে তিলে হতাশার দিকে চলে যাচ্ছিল তখন শুধুমাত্র উর্মি তার মনটাকে বুঝে তার পাশে থেকেছে। হতাশা আর কটাক্ষের ভিড়ে উর্মির সঙ্গেই সৌজন্যকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে। সেই সময় উর্মির সহচর্য তাকে বিশ্বাস করিয়েছে যে চেষ্টা করলে একদিন সফলতা ঠিক আসবে। তাই চাকরি পেয়েই সৌজন্য চেয়েছিল উর্মিকে সম্পূর্ণ নিজের করে নিতে। প্রথম যেদিন সৌজন্য অফিসে যায় সেদিন অফিস থেকে ফিরেই সে উর্মিকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। উর্মির চোখে জল এসে গিয়েছিল। তাদের সম্পর্ক যখন নতুন তখন একদিন উর্মি কথায় কথায় সৌজন্যকে জিজ্ঞেস করেছিল চাকরি পাওয়ার পর প্রথম কোন কাজটা করবি। সৌজন্য অপ্রত্যাশিতভাবে উত্তর দিয়েছিল তোকে বিয়ের জন্য প্রপোজ করব। সেজন্য যে এত বছর পরও সেটা মনে রাখবে ভাবেনি উর্মি, কিন্তু সৌজন্য কথা রেখেছিল। এরপরেও এই মানুষটাকে ছেড়ে থাকা যায়? তাদের সম্পর্কের কথা শুনে উর্মির পরিবার থেকে আপত্তি না থাকলেও বাদ সেধেছিল সৌজন্যের পরিবার। সৌজন্যরা ব্রাহ্মণ আর উর্মি অন্য জাত। এই ছিল উর্মির অপরাধ। সৌজন্যের পরিবার কিছুতেই বিয়ে দিতে রাজি হয়নি, কিন্তু সৌজন্য ছিল নিজের সিদ্ধান্ত অনড়। উর্মির মা সেই সময় উর্মিকে বলেছিলেন এই অপমানের বিয়ে না করতে, কিন্তু সৌজন্যকে ছেড়ে থাকার কথা ভেবেই বুক কেঁপে উঠেছিল উর্মির। তার মনে হয়েছিল সৌজন্যকে ছেড়ে সে হয়তো মরেই যাবে। সৌজন্য বলেছিল সে চেষ্টা করেছে বাড়িতে বোঝানোর, তাকে সময় দিতে, আর বাড়িতে নেহাত না বুঝলে তারা নিজেরাই বিয়ে করে নেবে। কিন্তু এই প্রস্তাবে বেঁকে বসেছিলেন উর্মির মা। তিনি বলেছিলেন সৌজন্যের পরিবারের সম্মতি ব্যতীত এ বিয়ে হলে তিনি আরও তাদের মুখদর্শন করবেন না। তবে যাই হোক, ব্যাপারটা আর এতদূর গড়ায়নি। অনেক লড়াইয়ের পর সৌজন্যের পরিবার মেনে নিয়েছিল তাদের সম্পর্কটা। আজও সেই লড়াই করা দিনগুলোর যন্ত্রণা ভুলতে পারেনি উর্মি। বিয়ের সময় সে ভেবেছিল এবার সবটুকু ভুলে যাবে সে সব তিক্ততা ভুলে সংসার করবে মন দিয়ে।
কিন্তু ভাগ্যের ইচ্ছে ছিল কিছুটা অন্যরকম। ভাগ্য উর্মিকে কিছুই ভুলতে দেয়নি। বিয়ের অল্প দিনের মধ্যেই উর্মি বুঝেছিল সৌজন্যের পরিবারের লোক ছেলের জেদের কাছে নতি স্বীকার করেছে মাত্র, তাকে মেনে নেয়নি। তাই এই বাড়ির ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর অবধি উর্মির প্রবেশ নিষেধ। একই বাড়িতে থেকেও উর্মি যেন একটা বিচ্ছিন্ন দ্বীপ। অথচ সৌজন্য থাকলে এদের ব্যবহারে পাল্টে যায়। সৌজন্য কিছুই টের পায় না, উর্মিও অভিযোগ করে না, নিজের ভেতরে ক্ষত বিক্ষত হয়। একই বাড়িতে দুই যা, অথচ দুজনের প্রতি ব্যবহার কত আলাদা। এই পক্ষপাত উর্মিকে কষ্ট দেয়, কিন্তু সে প্রতিবাদ করতে পারে না, কারণ এই পক্ষপাতের প্রতিবাদ হয় না। সে যদি প্রতিবাদ করতে চায় তবে সমাধান হয়তো একটাই বেরিয়ে আসবে, তাকে আর সৌভাগ্যকে আলাদা হয়ে যেতে হবে। কিন্তু উর্মি সংসার ভাঙতে শেখেনি। সে চায় না আলাদা হতে। সে বোঝে এই সমস্যার সমাধান গলা তুলে প্রতিবাদ করে হবে না। এই সমস্যার সমাধান তখনই সম্ভব যখন এই বাড়ির লোকগুলোর মানসিকতার পরিবর্তন আসবে। সৌজন্য আজ 2 দিন হলো অফিস থেকে ট্রেনিংয়ে নিতে ভুবনেশ্বরে গিয়েছে। এদিকে আজ নিশার ভাইজির জন্মদিন উপলক্ষে উর্মির ভাসুর আর নিশার বাপের বাড়িতে গিয়েছে। বাড়িটা আজ যেন অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে। সকাল থেকে মন খারাপের মেঘ ঘিরে রয়েছে উর্মিকে। তারই মন খারাপ বুঝি দুপুরে আকাশের গায়েও লাগলো। প্রথম উত্তর পশ্চিম কোণে অল্প অল্প মেঘ দেখা দিয়েছিল। ক্রমশই সেই মেঘ ঘনভূতি হয়ে মোগলধারে বৃষ্টি নামলো। সেই সঙ্গে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো চারিপাশ। উর্মি নিজের ঘরে বসে একটা বই পড়ছিল, আর তার শ্বশুর শাশুড়ি টিভি দেখছিলেন। বাইরের ঘরে আচমকা শাশুড়ির চিৎকার শুনে ছুটে গেল উর্মি। দেখেই শ্বশুরমশাই বুক চেপে ধরে মাটিতে উল্টে পড়েছেন। উর্মির বুঝতে অসুবিধা হলো না হার্ট অ্যাটাক হয়েছে ওনার। উর্মি নিজের বাবার সঙ্গেও একই জিনিস হয়েছিল। সেদিন অজ্ঞতার কারণে মানুষটাকে আর সুস্থ করতে পারেনি তারা। কিন্তু আজ উর্মি আর কোনো ঝুঁকি নিল না। কিছুদিন আগেই এক ডাক্তার ইউটিউবে চ্যানেলে দেখেছিল হার্ট অ্যাটাকের রোগীর প্রাথমিক চিকিৎসা কেমনভাবে করতে হয়। সে আর দেরি না করে শ্বশুরমশাইকে তুলে বসিয়ে দিয়েই সেই ডাক্তারি পরামর্শ মতো পদ্ধতিতে ওনাকে সুস্থ করার চেষ্টা করতে লাগলো। উনি ক্ষতি করে দিচ্ছে ভেবে শ্বশুরমশাই চিৎকার করে বাধা দিতে এলেন। উনি তোয়াক্কা করলো না। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শাশুড়ি টিভির রিমোট ছুঁড়ে মারলেন উর্মির দিকে। চমকে গেল উর্মি। এতটাও সে প্রত্যাশা করেনি। তবে ততক্ষণে তার কাজ শেষ। সে যথাসম্ভব শান্ত গলায় শাশুড়িকে বলল, সর্বিটা টেনে ওনার জিভের তলায় দিতে। কথাটা বলেই ঝড়ের মধ্যে বেরিয়ে গেল উর্মি। প্রায় আধ ঘন্টা পর ভেজা শরীর নিয়ে বাড়ি ফিরল উর্মি, সঙ্গে একটি অপরিচিত লোক। উর্মি শাশুড়ির মাকে জানালো হসপিটালে যাওয়ার জন্য গাড়ি ডেকে এনেছে সে। গাড়ির ড্রাইভারটি উর্মির শ্বশুরমশাইকে নিয়ে গাড়িতে তুলে বসালো। শাশুড়ি মায়ের চোখে এখন অবিশ্বাস। হসপিটালে পৌঁছে তড়িঘড়ি উর্মি শ্বশুরমশাইকে ভর্তি করার ব্যবস্থা করলো। উর্মি এক বান্ধবী এখানকার ডাক্তার, তাই ভর্তি করতে বিশেষ বেগ পেতে হলো না। প্রায় ঘন্টাখানেক পর উর্মির বান্ধবী এসে উর্মির হাত দুটো ধরে বলল, ডাক্তার বাসু বললেন তুই দারুণ কাজ করেছিস। তুই ফার্স্ট এইড ট্রিটমেন্টটা না দিলে আরও খারাপ কিছু হতে পারত তোর শ্বশুরমশাইয়ের সঙ্গে। ড্রাইভার ভদ্রলোক তখনও ছিলেন ওদের সঙ্গে। তিনি অবাক হয়ে বললেন, শ্বশুরমশাই, আপনি যে বললেন বাবা? উর্মি মৃদু হেসে বলল, শ্বশুরমশাইকে তো বাবা বলেই ডাকি। ড্রাইভার ভদ্রলোক তখন উর্মির শাশুড়ির দিকে ঘুরে বললেন, সত্যি ভাগ্য করে এমন বৌমা পেয়েছেন। এই ঝড় বৃষ্টির রাতে উনি যেভাবে অতটা পথ ছুটে ছুটে গিয়ে আমাকে অনুরোধ করলেন, তা সত্যি অন্য কেউ হলে করতো না। শাশুড়ি মা কোনো জবাব দিলেন না। 2 দিন পর শ্বশুরমশাই মোটামুটি সুস্থ হয়ে উঠতে শাশুড়ি মা উর্মির কাছে এসে বললেন, তুমি সেদিন আমার জন্য যা করেছ তার জন্য আমি কৃতজ্ঞ। মৃদু হাসল উর্মি, বলল, আমি কিন্তু ভেবেছি আমি আমাদের জন্য করেছি। শাশুড়ি মা খানিক অপ্রস্তুতে পড়ে গেলেন। বললেন, আমি ঠিক ওভাবে বলিনি কথাটা। মাথা নাড়ালো উর্মি। জানি মা, বাবার জায়গায় অন্য মানুষ হলেও হয়তো আমি আমার সাধ্যমতো সব চেষ্টাই করতাম। আসলে
আমার মা বাবা আমাকে সব দিন শিখিয়ে এসেছেন মানুষের মনুষ্যত্বের জন্য সম্মান করতে, কোনো জাতপাত ধর্ম এসবের ভিত্তিতে নয়। উর্মির কথা শুনে একটা ঢোক গেলেন শাশুড়ি মা। তারপর বললেন, আমি তোমার বাবার কাছে যাব, তুমি রান্নাটা দেখে নিও। কথাটা বলে বেরিয়ে গেলেন ভদ্রমহিলা। নিজের মনে মৃদু হাসল উর্মি। অর্থহীন পক্ষপাতিত্বের দেওয়াল আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে, তবে পুরোটা ভেঙে পড়তে সময় লাগবে। সে লাগুক, ততদিন ধৈর্য ধরে নিজের এই অপ্রত্যক্ষ প্রতিবাদ চালিয়ে যাবে উর্মি।